আমি পিয়ালি। তো আজকে আমি চলে এসেছি দুটি দেশ পত্রিকা নিয়ে। একটি সদ্য প্রকাশিত হয়েছে 2রা নভেম্বর 2025 এবং আরেকটি হচ্ছে 2রা নভেম্বর 2024-এর দেশ পত্রিকা, আগের বছরের। ঠিক আছে, তো চলো প্রথমে দেখে নিই আমরা আগের বছরের 2রা নভেম্বর 2024-এর দেশ পত্রিকাটি। এটা হচ্ছে সূচিপত্র। এখানে সম্পাদকীয়তে বলা হয়েছে বাঙালি বাঁচুক নিঃসঙ্গ হয়ে। সশস্ত্র সংগ্রাম, গোপন আস্তানা, অস্ত্রশিক্ষা, শত্রুর বিনাশকল্প আর আরাধ্যা দেবী অবশ্যই কালিকা। পরাধীন ভারতবর্ষ থেকে ব্রিটিশ বিতাড়নে একসময় বিপ্লবীদের ক্ষেত্রে উল্লিখিত সবকটি শব্দবন্ধ মিলে যায়। নিপীড়নের জবাবে অহিংসাকে বহু বাঙালি বিপ্লবী মন থেকে মেনে নিতে পারেননি। মত ও পথ আলাদা হওয়ায় তারা নিজেদের মতো গড়ে নিয়েছিলেন মন এবং শরীরকে। কেউ ছেড়ে এসেছেন স্বজন, পরিবার, আত্মীয়, বন্ধুবর্গ, উজ্জ্বল ও মেধাবী ছাত্রজীবনও দেশের জন্য ত্যাগ করেছেন। তারা নিজেদের সম্বন্ধে ভাবতেন যে তারা জন্ম থেকেই মায়ের জন্য বলি প্রদত্ত। মা তাদের স্বদেশ দেশমাতৃকার জন্য সব কিছু পরিত্যাগী ছিল না দুঃখ পরিতাপ, ছিল না কোনো আফসোস, বরং তারা তৃপ্ত হতেন এই ভেবে যে তারা দেশ মুক্তির যোদ্ধা। এই গর্ব বুকে নিয়েই তারা কেউ ফাঁসির দড়ি গলায় পড়েছেন, কেউ নির্বাসিত দ্বীপান্তরিত হয়েছেন, আবার কেউ নানাবিধ বিভৎস অত্যাচারে ছিটকে গেছেন জীবনের মূল স্রোত থেকে। আমরা যাদের নাম জানি তাদের প্রতি শ্রদ্ধাবনত হই, কিন্তু এমন বহু নাম না জানা বিপ্লবী আছেন যাদের সেই সর্বোচ্চ ত্যাগ স্বীকারকে সামান্যভাবে স্বীকৃতি জানানোর উপায় নেই। এই সমস্ত বিপ্লবীদের মধ্যে অনেকেই ছিলেন শক্তির উপাসক, কালী সাধক। কালীকে এরা মান্যতা দিতেন, ভক্তি করতেন, তার পুজো করতেন, কারণ কালী একই সঙ্গে ভয়ঙ্কর সুন্দর এক দেবী সত্তা। একদিকে তিনি জগৎজননী মাতৃরূপের বরাভয়, তার হস্তে আরক্ত নয়ন, যাকে বলা যেতে পারে সহস্র নয়নোজ্জ্বল, তার করুণার রসে পূর্ণ, আবার একই সঙ্গে তাতে সংহারের আগ্রাসী দৃষ্টি। যা কিছু অশুভ, যা কিছু দুষ্ট, যা কিছু অপবিত্র, সব কিছুকে তিনি মুহূর্তেই সংহার করে কালকে ধারণ করে দণ্ডায়মানা। সেই কালীর প্রতি যুগপৎ এক ধরনের আত্মনিবেদন এবং সম্ভ্রম মিশ্রিত ভীতি উভয়ই কাজ করত। বিপ্লবীদের মধ্যে কালী ঠাকুরকে নিয়ে যে ধরনের মানসিকতা ছিল সেইটা নিয়েই এই সম্পাদকীয় লেখা হয়েছে। আচ্ছা, এরপরে মন্তব্যতে দৃষ্টিকোণে আছে চিকিৎসক আন্দোলন কোন পথে। নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর সরকার বিরোধী এই মাপের আন্দোলন কখনো দেখেনি। পরের মন্তব্যতে রাজনীতি, ভবিষ্যতের কাশ্মীরিরা অনেকটা পথ এগিয়ে এসেছে নিজেদের রাজা ও রাজ্যের জন্য, তাদের আকাঙ্ক্ষা অনেক শতাব্দর। হালের নির্বাচনে এই উচ্চ হার ভোটার উপস্থিতি ততটা নির্বাচনী প্রক্রিয়ায় জম্মু ও কাশ্মীরের মানুষের খাঁটি উৎসাহ উদ্দীপনা প্রতিফলন নয়, যতটা নয়াদিল্লির সাম্প্রতিক রাষ্ট্রনীতি গুচ্ছের প্রতি কাশ্মীরবাসীদের ক্ষোভ ও ক্রোধের প্রকাশ। উচ্চ হারে ভোটদানের প্রণোদনার অনেকটাই ছিল এটা নিশ্চিত করা যে ভাজপা কোনো প্রাদেশিক সরকার এখানে গড়তে না পারে। স্মরণে আছে ভারতীয় দার্ঢ্যের প্রতি অতনু বিশ্বাস। প্রচ্ছদ কাহিনী 1-এ অভয়াশক্তি বল প্রদায়িনী শুভেন্দু মজুমদার লিখেছেন। প্রচ্ছদ কাহিনী 2 লিখেছেন বাঙালির কালী তুহিন মুখোপাধ্যায়। প্রচ্ছদ কাহিনী 3-এ লিখেছেন দেবাঞ্জন সেনগুপ্ত মৃত্যুরূপা কালী আজও। কালীর সনাতনী ধারণার মধ্যে যে ভয়ঙ্করী ভাব, তার মূলে আছে নারী শক্তি কর্তৃক দুষ্টের দমনকতা। 10 মহাবিদ্যার সর্বপ্রথমে তিনি, তাই শক্তি উপাসকদের কাছে তিনি আদ্যাশক্তি। অসুররাজ শুম্ভ ও নিশুম্ভের কাছে পরাজিত হয়ে দেবতারা তখন স্বর্গ থেকে বিতাড়িত, তারা আদ্যাশক্তির শরণাপন্ন হলেন। ভারতের বহু মুক্তি সংগ্রামী বিশেষত সহিংস বিপ্লবীরা কালী দ্য মাদার পাঠে উদ্দীপিত হতেন। এই সময় দেশপ্রেমী বহু মানুষ, বিশেষত চরমপন্থায় বিশ্বাসীরা শক্তির দেবী হিসেবে নিজের নিজের এলাকায় কালী মন্দির স্থাপন বা বাৎসরিক শ্যামাপূজার প্রচলন করেন। প্রবন্ধ আছে দেশের খোঁজ সুমিত চক্রবর্তী লিখেছেন। স্মৃতি সত্তা ভবিষ্যৎ একটা মাটির মন্দির মতো অবার্চীন অবয়ব নিয়ে তার তাত্ত্বিক পরিণতিকে জব্দ করে চলে নিয়ত। এটা হচ্ছে ছোট গল্প 1 গান্ধীঘাট, নয়ন বসুর লেখা। ছোট গল্প 2 যারা শুনতে পেয়েছিল, ইমন চৌধুরীর লেখা। ছোট গল্প 3 নিঃসঙ্গ, সরজিৎ চৌধুরীর লেখা। শেষ কথাতে সুপ্রিয় চৌধুরী লিখেছেন কুৎসা যখন রাজনীতি, রাজনৈতিক কুৎসা সংস্কৃতির চরমতম বহিঃপ্রকাশ আমরা দেখেই চলেছি, এ এক অধোগামিতা।
এই পান্ডোরার বাক্স একবার খুলে বসলে অতীতেই থেকে যেতে হবে, বর্তমানে আর ফেরা হবে না। ফলে অতীতের দরজায় খিল তুলে হালফিলে ফিরি আপাতত এই বর্তমান সময়েও রাজনৈতিক বিতর্ককে সম্পূর্ণ নস্যাৎ করে একই পরিমাণ ব্যক্তিগত কুৎসা ও চরিত্র হননের পাঁক ঘাঁটতে আগ্রহী। মেদিনীপুরে শাসক দলের এক প্রবীণ চিকিৎসক নেতা এবং অভিনেত্রীর মুখনিসৃত একটিমাত্র শব্দকে কি চূড়ান্ত রকম অশ্লীল আদি রসাত্মক ইঙ্গিতের দিকে পরিচালিত করা, যা রবীন্দ্রনাথের ওই সময় ক্রমাগত ইতর হয়ে আসার বিষয় আশঙ্কার দিকেই দিক নির্দেশক করে। আর এই রাজনৈতিক কুৎসা সংস্কৃতির চরমতম বহিঃপ্রকাশ আমরা দেখলাম অতি সাম্প্রতিক সময় আরজিকর। আরও বিশদে বলতে গেলে তিলোত্তমার পৈশাচিক ধর্ষণ এবং হত্যাকাণ্ডের পর এবার ব্যক্তিগত কুৎসার রাজনীতি আর রাজনৈতিক দলগুলির মধ্যেই সীমাবদ্ধ রইল না, ছড়িয়ে পড়ল আম জনতার মধ্যেও, মূলত সামাজিক মাধ্যমের হাত ধরে। কোথাও অভিযোগ তোলা হলো মেয়েরা রাস্তায় বসে মদ্যপান করছে, তো কোথাও প্রশ্ন ছুড়ে দেওয়া হলো প্রতিবাদী মহিলারা রাত দখলের ধর্ণা মঞ্চে বসে বেহায়ার মতো হাসছে কেন। প্রতিবাদের নামে রাতের বেলা ঢলাঢলি এমনকি ইতরামন সমস্ত সীমা ছাড়িয়ে যৌথ যৌনতাথুরি গ্রুপ সেক্সের অভিযোগ পর্যন্ত তুলে দেওয়া হলো প্রতিবাদকারীদের বিরুদ্ধে। তাহলে অপরপক্ষই বা আর পিছিয়ে থাকে কেন? অতি সম্প্রতি শাসক দলের মুখপাত্র কানপুর আইআইটিতে পাঠরত তার পুত্রের সঙ্গে সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করার পর যেভাবে ট্রোল করা শুরু হলো, বিভিন্ন পোস্টে যেভাবে চোর এবং তার নাম একসঙ্গে যোগ করে তরুণকে প্রশ্ন করা হলো যে তার বাবা কাছে কি তাহলে চুরি করা শিখবে, সব দেখে শুনে অবাক হয়ে যাচ্ছিলাম। আমরা কি তাহলে অন্ধকার জগতের বাসিন্দাদের চাইতেও নিকৃষ্টতর কোনো জীব হয়ে গেলাম? সারা দুনিয়ার আন্ডারওয়ার্ল্ডেও নিয়ম আছে, নিজেদের মধ্যে যত শত্রুতা আর হানাহানিই হোক না কেন পরিবারের লোকজনকে এর আওতার বাইরে রাখতে হবে। আমরা কি তাহলে সমাজবিরোধীদের চাইতেও বড় দুর্বৃত্ত হয়ে উঠলাম? একবার ভেবেও দেখলাম না ছেলেটার উপর এর কী প্রভাব পড়বে। রাজনৈতিক দুর্বৃত্তায়নের পাশাপাশি কি তাহলে ব্যক্তি কুৎসায়নের যুগও শুরু হয়ে গেল? সুস্থ রাজনৈতিক বিতর্কের দিন কি তাহলে শেষ? অবশ্যই বর্তমান সময় শেষ বিচারক এখানে, তবে সময়ের এই হাওয়া মোড়কটা সেদিকেই দিক নির্দেশ করছে। সতর্ক না হলে বিপদটা কিন্তু সুস্থ রাজনীতিরই। সর্বস্তরের মানুষকেই মাথায় রাখতে হবে এই নির্মম সত্যটা। তাহলে এই ছিল 2রা নভেম্বর 2024 দেশ। আচ্ছা, এবার 2রা নভেম্বর 2025 যেটা সবে বেরিয়েছে সেই দেশ পত্রিকাটা নিয়ে একটু আলোচনা করে নিই। এই হলো সূচিপত্র। সম্পাদকীয়তে আছে সৎ সৃষ্টিসত্তা অবশেষে এসেই পড়ল তার শতবর্ষ। কালের নিয়মেই তাকে ঠেকানো যায় না, কিন্তু ঝড় যার জয়ধ্বজা তাকে সহজে গ্রহণ করা যায় না। গ্রাহকের অন্তরও বড় ক্ষতিগ্রস্ত, ক্ষতবিক্ষত হয়ে যায় যে তাকে সহ্য করে নিতে পারলেই শান্তি। তখন প্রাপ্তির ঘর ক্রমশই পূর্ণ হয়ে উঠতে থাকে। আর ইতিহাসের অন্য এক প্রান্তে রিজু দাঁড়িয়ে তিনি যেন ভবিষ্যৎকে উদ্দেশ্য করেই বলেন, এমনটাই তো হওয়ার ছিল, মৃত্যুর পরে ঠিক মূল্যায়ন হবে আমার। সৎ ছবি করা দরকার বিশ্বাস করতেন ঋত্বিক কুমার ঘটক, এবং ঠিক এই কাজটাই তিনি করে গিয়েছিলেন আজীবন স্বচ্ছ দৃষ্টিভঙ্গি নিয়ে। ছবি করার সময় কিংবা লেখার মুহূর্তে তিনি সম্পূর্ণ সুস্থ, নইলে একটি দৃশ্য অথবা শব্দও সৃষ্টি করতে পারতেন না। অবশ্য পাশাপাশি জাগরুক থাকুক তার অসম্পূর্ণ অর্ধসমাপ্ত কাজগুলিও, তার পরবর্তী জীবনের সুরাশক্তি নইলে শতবর্ষীয় হুজুগে বড় বেশি দেবতার মতো উদ্ভাসিত হয়ে থাকবেন ঋত্বিক। দেবতা তিনি হতে চাননি, তার সতীর্থরা জানেন। ঋত্বিক এক কাপালিক কিংবা ঋত্বিক সে এক মহাইয়ে, এইসব বাদ পড়ে গেলে যে ছেদ পড়বে ডায়লগে, যৌথ সংলাপে, নইলে কাকে আর আমরা বসিয়ে রাখতে পারবো সামনে? আমাদের ছড়ে দেওয়া জটিল কুটিল প্রশ্ন শুনে তাকেও তো বলে উঠতে হবে, ছোড়া ধরে ফেলেছে। তিনি যে পুড়ছেন সেই দহনের আঁচ আমাদের গায়েও যাতে এসে লাগে তার ব্যবস্থা ঋত্বিক করে গিয়েছেন তার সমগ্র দৃষ্টির মধ্যে দিয়ে। কীভাবে বুঝবো তার বৌদ্ধিক ব্রহ্মাণ্ড পুড়ছের দর্শন? সে পৃথিবী তো আর এক নেই, আছে কি? তাই দেশভাগ, দুই বাংলার মিলন ইত্যাদি এখন সব অলিক। এমন ভাবনায় পাঠক নতুন চিন্তার রসদ পাবেন এই সংখ্যায় প্রকাশিত প্রচ্ছদ কাহিনীগুলো থেকে। এই আপাতত তীব্র সমানুভূতির মিথ্যে মুখোশ খুলে রেখে দাঁড়ানো যাক কোমল গান্ধারে। মনে করা যাক কোমল গান্ধার ছবি সেই সংলাপ যেখানে ভৃগু চায়ের দোকানে বসে অনুসূয়াকে বোঝাচ্ছে শকুন্তলার প্রতিগৃহে যাওয়ার মুহূর্তে ছিন্নমূল অনুভূতি। তুলনায় আসছে কলকাতা থেকে উৎখাত হওয়ার কথা। মনে করো না এই কলকাতাই আমার তপবন। যদি কোনোদিন এই কলকাতা থেকে বাংলাদেশ থেকে চিরকালের মতো তোমাকে চলে যেতে হয়, কলকাতার সব কিছু তোমার পায়ে পায়ে আঁকড়ে আঁকড়ে জড়িয়ে ধরবে না? এইখানে এসে কিছু কিছু ফ্রন্টিয়ার ভেঙে গেলেও যেতে পারে, হতে পারে কোনো কথোপকথনের সূচনা, জানা যেতে পারে একটি জীবনের songs of innocence আর songs of experience, সবটা না হলেও অন্তত কিছুটা।
ঋত্বিক কুমার ঘটক ব্রোকেন ইন্টেলেকচুয়াল। আত্মজীবনীর উপাদান ছড়ানো আছে নানান স্থানে, তবু প্রশ্ন তো করে যেতেই হবে এবং খুঁজতে হবে উত্তর, নইলে চোখের লেন্সে তরল কিছু পড়ে যাওয়ার আশঙ্কা ঝাপসা করে দিতে পারে দৃষ্টি। মন্তব্যতে আছে সম্পর্ক, তালিবানি বন্ধুত্বের চ্যালেঞ্জ। হিন্দুত্ববাদী শাসক দল তো ভালো করেই জানে তালিবানের সঙ্গে সখ্য মানে আগুন নিয়ে খেলা। চীন থাবা বাড়িয়ে বসে রয়েছে তালিবানকে নিজের শর্তে চালিত করার জন্য। ভারত যদি স্বীকৃতির কাছাকাছি পৌঁছে যায়, আফগানিস্তানের ভবিষ্যৎ গড়ার রূপকার হিসেবে নিজেকে দেখাতে পারে, কৌশলগত সুবিধায় থাকবে। মন্তব্যতে আছে দৃষ্টিকোণ, মামলার খরচ। দুর্নীতির বিরুদ্ধে বিচার হলে উল্টো দিকে দুর্নীতিগ্রস্তেরও অধিকার আছে অর্থ ব্যয় করে আইনি সুরক্ষা পাওয়ার। তৃণমূল কংগ্রেস দল কিংবা শাসক হিসেবে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টাটুকুও করেছে এমন খবর সামনে আসেনি। এর কারণ দলটির মধ্যে সেভাবে সাংগঠনিক কোনো কাঠামো নেই। স্মরণে আছে অরণ্যচারিণী জেন গুডাল। লন্ডনের স্বচ্ছন্দ জীবন পিছনে ফেলে আফ্রিকার অরণ্যে বন্য শিম্পাঞ্জিদের নিয়ে গবেষণায় মগ্ন হয়েছিলেন তিনি। অরণ্যচারী হয়ে গবেষকের চোখে মন ভরে শিম্পাঞ্জিদের দেখার প্রস্তাব জেন গুডালকে দিতে দেরি করেননি দূরদর্শী লিকি সাহেব, আর সে সুযোগের সদ্য ব্যবহার করতেও দ্বিধা করেননি তিনি। প্রচ্ছদ কাহিনী 1 হচ্ছে অভিজ্ঞতার দান্দিকতা, অনিন্দ্য সেনগুপ্ত। ইদানিং ঋত্বিক ঘটককে হিন্দু উদ্বাস্তুর দুর্দশার দিনলিপিকার হিসেবে অনেক হিন্দুত্ববাদীরা দেখতে চাইছেন। রসদ হিসেবে পেয়ে যাচ্ছেন লিবারেল বামপন্থীদেরই পুরনো লেখা, যেখানে বলা হয়েছে শুধুই যে তার ছবির চরিত্রগুলি হিন্দু তাই নয়, তার যেসব বিখ্যাত পৌরাণিক রেফারেন্স তাও হিন্দু। রিফিউজি ও পার্টিশন তার কাছে যে শুধুমাত্র ইতিহাসের একটি ক্ষণের কনটেক্সচুয়াল ঘটনা বা ফেনোমেনন নয়, বরং বৃহত্তর মানব অবস্থার ও ভূমি থেকে বিচ্ছিন্ন হওয়ার বিমূর্ত প্রতিক্রিয়ার দুটি মুহূর্ত মাত্র, সেইটা ঠাহর করা যাবে না আবেগে ভেসে গেলে। প্রচ্ছদ কাহিনী 2 লিখেছেন সঞ্জয় মুখোপাধ্যায়, অপর আলোর কারুকাজ। প্রচ্ছদ কাহিনী 3 লিখেছেন সুজন মুখোপাধ্যায়, নাম রেখেছি পাগলা নাইট। ঋত্বিক বিচ্ছেদের যন্ত্রণা বোঝাতে কোমল গান্ধারের জন্য শকুন্তলা নাটকটি বেছে নেন সাবপ্লট হিসেবে। এই ছবিতে অনুসূয়া ভৃগুকে তার মায়ের ডায়েরি পড়তে দেয়। বাস্তবে সুরমা তার মায়ের ডায়েরি ঋত্বিককে পড়তে দিয়েছিলেন। জীবনের রসদ যেন সিনেমার পর্দায়। প্রচ্ছদ কাহিনী 4 লিখেছেন সুমিতা চক্রবর্তী, কথন শিল্পে ঋত্বিক ঘটক। নাটক লেখা থেকেই তার সাহিত্য চর্চা শুরু। স্কুলে পড়ার সময় থেকেই নাটক করেছেন। ভারতীয় গণনাট্য সংঘের সঙ্গে তার সংযোগ ঘটেছিল। তিনি নাটক পরিচালনার সঙ্গেও যুক্ত ছিলেন, অভিনয়ও করেছিলেন। সেই অভিজ্ঞতা এবং গণনাট্য সংঘের আদর্শকে সামনে রেখে লিখেছিলেন নাটক। প্রাবন্ধিক রূপে তাকে বাংলা সাহিত্যে আসন দেওয়া হয়নি, তবু তিনি কিছু প্রবন্ধ লিখেছেন। তার বিষয় অবলম্বন দুটি, এক চলচ্চিত্র শিল্প সম্পর্কে বিভিন্ন ভাবনা, সেখানে নিজের নির্মিত চলচ্চিত্র নিয়ে কথা বলেছেন তিনি। অন্য পরিচালকের নির্মিত চলচ্চিত্রের বিশ্লেষণ আছে দেশি এবং বিদেশি। স্ফটিক পাথর গল্পটি কথনের তীব্র আন্তরিকতায় মনে থেকে যায়। স্বাধীনতার 2 বছরের মধ্যে দিল্লির উদ্বাস্তু সমস্যার সত্যতা এই গল্পে চিত্রিত। এই গল্পটিতে রাষ্ট্রীয় বিপর্যয়ের বিশ্লেষণ এবং ব্যক্তির মর্মান্তিক অসহায়তা বিন্যস্ত হয়েছে। আচ্ছা, এটার প্রথম গল্প হচ্ছে তৃতীয় নয়ন, জয়ন্ত সরকার। এই গল্পটি আমার পড়া হয়ে গেছে। এই গল্পটিতে একটি ছেলে তার মায়ের শেষ অবস্থায় তার মাকে দেখেছে এবং তার মায়ের যখন কাজ হবে, তার মা তার চক্ষু দান করে গেছিলো, সেইটা নিতে লোকজন আসছে এবং তখন থেকেই তার একটা স্মৃতি বিচারণ হবে যে তার দাদারা বাইরে থাকে, সে নিজে একাই মাকে দেখছিল। তার জীবনে তার সেরকম কোনো ভিত্তি নেই মা ছাড়া। এবার মায়ের যে একটা বিশ্বাস ভরসার জায়গা সে পেয়েছে এবং মায়ের একটা ইনটিউশন ছিল খুব ভালো। মা যা বলতো সেগুলো মিলে যেত এবং মায়ের সাথে তার যে একটা বন্ধন, তার যে একটা অ্যাটাচমেন্ট, সেটা নিয়ে এই পুরো গল্পটা হয়েছে। এবং তার মা একজন মানে এমন মানুষ ছিলেন যিনি পুজো আচ্ছা তো করতেন, তার সাথে সাথে সামাজিক কাজকর্মের সাথে, রাজনৈতিক কাজকর্মের সাথে, পাড়ায় কোনো সমস্যা হলে সেখানে ঝাঁপিয়ে পড়া থেকে আন্দোলন করা থেকে সমস্ত কাজের সাথে নিজেকে সবসময় জড়িয়ে রাখতেন। মানুষের পাশে থাকতে পছন্দ করতেন তার মা। এবং অসুস্থ অবস্থাতেও তার ছেলে যেহেতু সেরকম কোনো কাজ করে না, প্রথম যে উপন্যাসটি নিয়ে বলবো সেটা হচ্ছে মহারাষ্ট্রের একটি অঞ্চল, সেখানে বাইরে পাঠিয়ে একটি গ্রাম, মুম্বাই থেকে কাজের জায়গা 125 কিলোমিটার দূরে সেই জায়গাটিকে কিভাবে ছেলের কাছে, ছেলেকে সেখানে যাতে নিয়োগ করা যায়, তার জন্য নিজের জীবন তিনি কিভাবে বিসর্জন দেওয়ার জায়গা সেইখানেই বলেছি যে গ্রামের নাম বেঙ্গল। যাই হোক, তো গল্পের মধ্যে এটাই আছে যে গ্রামের নাম বেঙ্গল। জয়ন্ত সরকারের কয়েকজন কৃষক আত্মহত্যা করেছে সেখানে জল জমিয়ে রাখার মতো কোনো প্রকল্প তৈরি করা
করা হয়নি, সেখানে ভেলুক পঞ্চায়েত, শাহপুর তালুক লেখা মায়াভূমি কিংবা মহারাষ্ট্র সরকার কোনো ব্যবস্থা করেনি। স্কুলে যেতে হলে ভেলুক যেতে হয়, সেই কলেজটা একটি ধারাবাহিক উপন্যাস শুরু হয়েছে চাকরি কাটা জীবন অভিনন্দন সরকারের। বেশিরভাগ সময় মানুষ রাস্তায় মরে যায়, কোথাও কোনো জলের জায়গা নেই, ভাতসা ড্যাম বা তার কাছাকাছি থেকে জল নিয়ে আসে, যেতে আসতে 12 ঘন্টা লাগে। এই অঞ্চলে মানুষ পানি বাইরের উপর জলের জন্য ভরসা করে। যারা বিধবা বা যেসব মহিলাদের কেউ নেই বা যাদের বয়স হয়ে গেছে, দেখতে ভালো না, তাদের কোনো পুরুষ বিয়ে করে এবং তাদের পানি বাই হয়েই পুরো পরিবারের জলে দায়িত্ব নিতে হয়। শিল্প সংস্কৃতিতে উজ্জ্বল সজীবতা, সেই পুরুষটির সম্পর্ক থাকে তার প্রথম বিবাহিত স্ত্রীর সাথে, যে জল তারা বয়ে নিয়ে আসে তাতে প্রথম অধিকার সেই পরিবারের পুরুষটির থাকে। তারপর বাকিদের এবং তারপর সেটা সম্মানিত 12 জন শিল্পী তাদের থাকার খাওয়া দাওয়ার সেরকম কোনো জায়গা থাকে না, তাদের উপর পরিবারের সবাই মানসিক এবং শারীরিক বিভিন্ন রকম অত্যাচার করে। পানিবাহীদের জীবনের রক্তাক্ত কঠিন জীবনী নিয়েই লেখা এই উপন্যাস সমাজের বিশেষ কিছু দিককে নিয়মকে প্রশ্নের মুখোমুখি আনতে বাধ্য করে। সেই পানিবাহীদেরই একজন প্রতিশোধ নেবে এবং চলে উঠবে সেই গ্রাম। স্বতন্ত্র পারফরমেন্স, শিল্পীরা সকলেই কিভাবে নেবে সেই প্রতিশোধ, উপন্যাসের প্রতিটা জায়গায় সেই মানবিকতার অভাব সাম্প্রতিক অজ্ঞানতা অনুভব করা যায়। এই হলো সেই সাবেক উপকরণের মধ্যে সীমাবদ্ধ নেই জলসই, যেটা লেখা হচ্ছে সায়ন্তনী পুততুণ্ড। এটি বই হয়ে প্রকাশিত হয়েছে মিত্রায়ণ ঘোষ থেকে। শিল্পীরা প্রায়ই বাস্তবের প্রত্যক্ষ উপাদানগুলো কাগজ ক্যানভাসের গায়ে রঙের প্রলেপ হিসেবে প্রয়োগ করেন। উপন্যাস যেটাও আমি কথা সাহিত্য থেকেই পড়েছি 1430-এ, প্রদর্শিত কাজগুলির সামনে দাঁড়ালে নবীন শিল্পীদের সম্বন্ধে যেমন একটা ধারণা তৈরি হয়, তেমনি কলা শিল্পের সাম্প্রতিক প্রবাহ কোন পথে এগিয়ে চলেছে তারও আন্দাজ মেলে। অধিকাংশ ক্ষেত্রে শিল্পীর চিন্তার আধিপত্য প্রকাশের আঙ্গিককে ছাপিয়ে খুব ছোট ছোট অনুভূতিগুলোকে ট্রাফিকিং নিয়ে যাদের শেষ কথা প্রয়োজন আদর্শ ক্রীড়ানীতি, পৌলমী ক্রিকেটের মধ্যে যে রাজকীয় আভিজাত্য ছিল গণতান্ত্রিক মাতব্বরিতে সেই শিষ্টাচারটুকুও অনেকগুলো মানুষ যারা এই ধরনের শতকোটি ভারতবাসীর আবেগকে ক্রিকেট বাণিজ্যের মূলধন করে বহুকাল আগেই তৈরি করা হয়েছে এক বিশাল সাম্রাজ্য, কিন্তু মুনাফা আগ্রাসন আধিপত্যে সেই সাম্রাজ্য রক্ষা করা মুশকিল। এর জন্য দরকার ক্রিকেট সহ সামগ্রিক ক্রীড়া সংস্কৃতিকে সত্যিকারের আদর্শ ক্রীড়ানীতির মাধ্যমে পরিচালিত করার। ঘোষের লেখা অপদার্থ এই উপন্যাসটিতে দেখানো যে একটি ছেলে তার অফিসে কিছু প্রবলেম হবে এবং অফিস থেকে চাকরিটা চলে যাবে। পর্যন্তই আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা হচ্ছে। উপন্যাসটিতে অনেকগুলো প্রশ্নের মুখোমুখি হতে হয় যে ছেলেটি কিন্তু বারবারই অনেক সুযোগ পাচ্ছে, কিন্তু সে না সেই সুযোগগুলো কিছুতেই নিচ্ছে না এবং সে কন্টিনিউয়াসলি এমন একটা জালের মধ্যে জড়িয়ে গেছে যেখান থেকে সে বেরোতে পারছে না এবং সে একইভাবে কোথাও একটা নিজেকে ওই বিশেষ ওই জালের মধ্যে দিয়েই সে দেখছে। জাল ইন দ্য সেন্স সেটা কেউ তৈরি করে দেওয়া জাল না, সেটা তার নিজে তৈরি করা জাল। ঠিক আছে, সে নিজেকে একটা বিশেষভাবে দেখে এবং সেই দেখাটা সত্যি কথা বলতে গিয়ে আমার ব্যক্তিগতভাবে ভীষণভাবে আমায় ট্রিগার করেছে। এবার পরবর্তীকালে আমি এটা নিয়ে ভাবলাম এটা ভীষণ সাইকোলজিক্যাল একটা উপন্যাস বলেই ট্রিগারটা করেছে, যেখান থেকে হয়তো আমি এটাও শিখেছি যে হ্যাঁ সত্যি সব ধরনের মানুষ থাকতে পারে, তাই না? হয়তো কোথাও সেই মানুষটা সেই জায়গাটাকে আমি যখন অনুভব করেছি তখন মনে হয়েছে যে না, তারও কিছু এমন জায়গা আছে যেগুলোকে সে ফেস করলে তার জীবনে বিশাল প্রলয় শুরু হবে। তো তার থেকে বোধহয় নিজেকে খুব হেরে যাওয়া একটা লোক ভাবা, বলা সেগুলো বারবার আমি তো হেরে গেছি, আমার তো কিছু হবে না, এইগুলো কিছু কিছু মানুষের ক্ষেত্রে অনেক বেশি ইজি। তো আমরা তো সবসময় ইজি রাস্তাটাই খুঁজি না। হতে পারে কোনো একটা মানুষ হয়তো খুব কঠিন রাস্তা দিয়ে যেতে পেরেছে, তার সেই সাহসটা হয়ে গেছে, সেই সাপোর্টটা পেয়ে গেছে, কোথাও না কোথাও তার কিছু হয়তো প্রিভিলেজও আছে, হয়তো এই মানুষটি সেটা নেই, বা হয়তো কোথাও আমাদেরকে একটু আমাদের অ্যাকসেপ্টেন্স বাড়াতে হবে যে সবাই হয়তো একরকমভাবে বাঁচবে না, কারোর কষ্ট হয়তো আমাদের মনে হবে যে মানুষটাতে এই কষ্টটা নাই পেতে পারতো, এটা যদি করতো তাহলে এটা পেতো না, হয়তো এটা হতো না, সেটা আমাদের মনে হচ্ছে আমাদের জায়গা থেকে, কারণ আমরা সেই লড়াইটা করতে পেরেছি যে কোনো কারণেই হোক, সেটা করার মতন সেই জায়গা হয়তো পাচ্ছে না। হতে পারে তারও ভেতরে অনেক কিছু আছে যেটা সে দেখতেই চাইছে না, সেখানে সে যেতেই চাইছে না। একটা অন্ধকার ঘর যদি হয়, সেই অন্ধকার ঘরে একজন ঢুকে গেল, তার হয়তো প্রচণ্ড ভয় করছিল, সে খুব একটা কিছু সাহস ফিল করে ঢোকেনি, কিন্তু সে যা হোক আমাকে যেতে হবে, আমার দরকার আছে, আমি ঢুকে গেল। আর একজন কিন্তু তার প্রচণ্ড দরকার আছে, কিন্তু সে হয়তো আর নিল না রিস্কটা, সে হয়তো করলো না, জিনিসটা ঢুকলো না সে হয়তো সেই ঘরটাতে। এবার দুজনের তো কিছু করার নেই এখানে আমরা এখানে বলতে পারি না যে কারোর ফাউন্ডেশন খারাপ বা কিছু, এটা হয়তো বলতে পারি না, তার জায়গাটা আলাদা আর এই মানুষটার জায়গাটা হয়তো আলাদা। সে মনে হতে পারে সে খুব রিজিড, কিছুতেই বুঝতে চাইছে না, তার নিজের ক্ষতি সে নিজে করছে, নিজের ডাল নিজে কাটছে,
অনেক কিছুই আমাদের মনে হতে পারে, হয়তো সেগুলো সবই সত্যি, সেই রাগটাও হয়তো খুব সত্যি, কিন্তু সেটা তার জীবন চেঞ্জ করবে না, সেটা তার মানসিকতাও পরিবর্তন করবে না। সুতরাং ওই রাগটা হয়তো ওই জায়গাগুলো থেকে বেরোনোরও আমাদের কোথাও দরকার আছে। সেটা তার জীবন, তার সিদ্ধান্ত, সে কোন ভয়টাকে পেরিয়ে জয় করবে আর করবে না, সেটাও বোধহয় আমাদের সেই মানুষগুলোর ওপরই ছাড়ার দরকার আছে। আমরা কারোর ওপরই কিছু চাপিয়ে দিতে পারি না, এটাও এক ধরনের চাপানো হয়তো। হ্যাঁ, এটা মনে হতে পারে যে এই চাপানোটা তো তার জন্য হেলদি, সে যে জিনিসগুলো চাপিয়ে বসে আছে এগুলো তো অনেক বেশি আনহেলদি, সেটাও তার সিদ্ধান্ত, সে কি চাপাবে তার উপরে, এটা তো আলটিমেটলি তার জীবন। সে যদি মনে করে তার নিজের মাথায় খিল চাপিয়ে বসে থাকবে, হয়তো সেখানে অন্ধকার ঘরটা তার জন্য অনেক কিছু এনে দিতে পারতো, তো সে খিল চাপিয়েই বসে থাকুক। তো এটাতে আমাদের রাগ বা দুঃখ কিছু হওয়ারই হয়তো কথা নয়, হয়তো এই জায়গাগুলোকে ফেস করবো বলি এই উপন্যাসটা আমার জন্য খুব দরকার ছিল। তো এই ছিল আমার আরও কিছু পড়ে ফেলা উপন্যাস কথা সাহিত্য 1430 থেকে। তো এই ছিল আজকের ভিডিও। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।